তারা আমাকে কোনো প্রকার কোনো ব্যাখ্যা করেনি। আসলে বহিষ্কার হঠাৎ করে করার ফলে আমি বেশ অপমানিতই হয়েছি। আমি জিএস পদে নির্বাচন করতেছি। আমার প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী সংসদ এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আমার সেশন হলো 2018-19। আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং আমি প্রত্যাশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এর যে নির্বাচন 2025 সালের, সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করব ইনশাল্লাহ। দেখুন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি যে 5 আগস্টের পরে যেটি ক্যাম্পাসে সবচাইতে বেশি আলোচিত ব্যাপার ছিল সেটি হলো ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন আটকানো এবং তাদেরকে আইনের আওতায় আনা। সেটার জন্য আমি কিন্তু একক ব্যক্তি হিসেবে মামলা করেছি, কেউ বাদী হতে চায়নি। এমনকি এখনও আমার ঝুঁকি রয়েছে সেখানে যে বাংলাদেশ ছাত্রলীগ নামক যেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি, তারা কিন্তু আমাকে হত্যার জন্য মাসখানেক আগেও তারা পরিকল্পনার ছক এঁটেছিল। সৌভাগ্যবশত সেটির তথ্য ফাঁস হয় এবং সেখানে আমাকে হত্যার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাংলাদেশ পুলিশ। তো সেই জায়গা থেকে আমি ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য আমরা সমন্বিতভাবে আমরা কিন্তু 7 দফা একটি আপাতত ইশতেহার দিয়েছি, যেটি 1 বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি। দেখুন, মাত্র প্যানেল চূড়ান্ত হলো, এখন পর্যন্ত আসলে কোনো প্যানেলের পক্ষ থেকে সেভাবে প্রচারণা করা সম্ভব হয়নি, কেননা প্রতিটি প্যানেলে কিন্তু যারা শিক্ষার্থীরা এসেছেন তাদেরকে এঙ্গেজ করাটাই প্রধান কাজ ছিল। এখন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে কাছে দুয়ারে দুয়ারে আমরা যেতে পারবো। তো আমরা এখন পর্যন্ত ভালো সাড়া পেয়েছি, যেহেতু আমি হলপাড়াতে থাকি এবং হলপাড়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেই জায়গায় হলপাড়ার সকল শিক্ষার্থী মোটামুটি আমার পক্ষে আছেন এবং তারা আমাকে পজিটিভলি নিচ্ছেন। তারা আমাকে বলছেন যে ভাই, আপনি যেহেতু দীর্ঘ সময় আমাদের জন্য লড়েছেন, আমরা আপনার পাশে আছি। দেখুন, এটি আসলে খুবই স্বাভাবিক প্রক্রিয়া। যদি আপনি সংগঠনের একটি রুলস ব্রেক করেন, সেক্ষেত্রে সংগঠন আপনাকে সেই সংগঠনের সাপেক্ষে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি নিতেই পারে। কিন্তু আমার ক্ষেত্রে আসলে আমি একটু ব্যত্যয়ই দেখেছি, কারণ আমি প্রত্যাশা করেছিলাম যে এর জন্য সংগঠন থেকে আমাকে ডাকা হবে এবং কারণটি জানতে চাওয়া হবে। তো যেহেতু সংগঠনের নীতিমালায় এরকম কোনো কথা নেই, আমি কিন্তু সেজন্য তাদের সাথে আলোচনা করেই আমি মনোনয়ন ফর্মটি তুলেছিলাম। তো তাদের কথা ছিল যে তাদের সমর্থিত কোনো প্যানেল থাকলে সেখানে যেতে। তো আমি তাদের সাথে এই আর্গুমেন্টে গিয়েছি যে যদি আপনাদের সমর্থিত প্যানেল থেকে আমি ডাকসুতে দাঁড়াতে পারি, তাহলে অন্য কোনো প্যানেল থেকে কেন নয়। তো সেই জায়গা থেকে হয়তো কিছুটা মতদ্বৈততা হয়েছে, হয়তো সেখান থেকে আমাকে বহিষ্কার করা হতে পারে। আমি অন্য কোনো কারণ জানি না আমাকে বহিষ্কার করে। তো সেই জায়গা থেকে এনসিপির জন্য সবসময় শুভকামনা, কারণ এনসিপি দিন শেষে বাংলাদেশের নতুন রাজনৈতিক যে শক্তি সেটারই প্রতিনিধিত্ব করে। আমি প্রত্যাশা করব যে এনসিপি বিগত সময়ের যে জাসদ, সেই দলটির মতো হবে না। এনসিপি বাংলাদেশের গণমানুষের কাছে যাবে। ইতিমধ্যে কিন্তু এনসিপির পক্ষ থেকে জনসংযোগ করা হয়েছে, জেলায় জেলায় ভালো সাড়া পাওয়া গিয়েছে। তো আমি পজিটিভ ধারণাই তাদের প্রতি পোষণ করি, যেহেতু তারা আমার গণ অভ্যুত্থানের ভাই। তারা আমাকে কোনো প্রকার কোনো ব্যাখ্যা করেনি। আসলে বহিষ্কার হঠাৎ করে করার ফলে আমি বেশ অপমানিতই হয়েছি, যেহেতু আমাকে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া এটি করা হয়েছে। আমি জানি না কেউ আমার প্রতি বিরূপ ধারণা ভিতরে পোষণ করে কিনা ব্যক্তিগতভাবে। তো আমি দেখেছি যে এটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা এভাবে হঠাৎ করে এখন পর্যন্ত এনসিপিতে কাউকে বহিষ্কার করা হয়নি। তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করেছি যে আমার ডাকসুতেই ফোকাস করা উচিত। আমি ব্যক্তিগত উদ্যোগে এনসিপির সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। তবে এনসিপির 2-1 শুভাকাঙ্ক্ষী এবং 2-1 মেম্বার যারা সদস্য হিসেবে আছেন, তারা আমার প্রতি সমবেদনা জানিয়েছেন, সমব্যথী তারা বলেছেন তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গাতে অটল আছি এবং তারা না বললেও আমি আসলে আমার সিদ্ধান্তে অটল থাকতাম। দেখুন, সংগঠন যদি আসলে আমাকে নেতৃত্বের জায়গায় যোগ্য না মনে করে, এটি সংগঠনের আসলে একেবারে ইন্টারনাল ব্যাপার। তো আমাকে যদি যোগ্য না মনে করতো তাহলে আমাকে সেটি বলে দিতে পারতো। সেটি তো আমাকে তারা
বলেনি। আমি আমার জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করেছি, আর্থিক হোক কিংবা চারিত্রিক কোনো স্খলন যেন আমার দ্বারা না হয়, আমি সেগুলোতে সর্বোচ্চ সচেষ্ট থেকেছি। কিন্তু সংগঠনের পক্ষ থেকে আসলে আমার প্রতি খুব বেশি সুবিচার করা হয়েছে এটি আমি বলবো না। তারপরেও এই সংগঠনের প্রতি আমার তো শুভকামনা থাকবেই। নতুন বন্দোবস্ত আসলে মুখে মুখে যেন না হয়, নতুন বন্দোবস্ত যেন বাস্তবায়নের জায়গাতে যায়। কেননা বাংলাদেশের মানুষ আবেগ এবং তাদের উপর দীর্ঘদিন ধরে চলা যে অত্যাচার, সব কিছুর সমন্বয়ে ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছে। কিন্তু ২৪ পরবর্তী যে সময়, সেখানে তারুণ্যের শক্তি হতে হবে অনেক বেশি সহনশীল এবং গঠনমূলক। আমাদের ২৪-এর যে শক্তিটি ছিল তারুণ্যের শক্তি, সেটি ধ্বংসাত্মক ছিল। তো সেই জায়গা থেকে গঠনমূলক জায়গায় আনার জন্য সবাইকে সাথে নিয়ে চলা, এই মানসিকতা লালন করতে হবে বলে আমি মনে করি। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হবে কিনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, আমি দেখেছি একটি ছাত্র সংগঠন যারা নিজেদের পরিচয় সেরকমভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা হলো সেই খবরগুলো পেয়ে যায়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যতম একটি বড় ছাত্র সংগঠন যারা বাংলাদেশে অন্যতম একটি ক্ষমতাধর বা প্রভাবশালী রাজনৈতিক দলের লেজুর হিসেবে আছে, তো তারাও কিন্তু তাদের প্রভাবের কারণেই একদিন বাড়ানো হয়েছে মনোনয়নপত্র তোলার দিন, কারণ তারা কিন্তু প্যানেল ঘোষণা করতে পারেনি। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন অনেকখানি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, এবং এই পক্ষপাতিত্বমূলক আচরণ যদি তারা ধরে রাখে, তাহলে আমাদের মতো যারা স্বতন্ত্র প্যানেলে এসেছে তাদের তো না আছে সেভাবে আর্থিক সক্ষমতা, না আছে সেভাবে এই সক্ষমতাগুলো দিয়ে মানুষকে একেবারে গ্যাদার করা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে লেভেল প্লেয়িং ফিল্ড অনেকখানি ক্ষতিগ্রস্ত হবে যদি প্রশাসন এই মানসিকতা লালন করে। তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রাজনীতি করার প্রবণতা বিদ্যমান, কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি তারা অনুগত। এই আনুগত্য যদি থেকে থাকে, দেখা যাবে যে কোনো না কোনো পক্ষ এই ইলেকশনে কিন্তু সুবিধা পাবে।